ফাঁকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা তোমাকে আমি যেতে নিষেধ করব না, কিন্তু এমন কিছু করো না যাতে পরে তোমাকে অনুতপ্ত হতে হয়। বড় ভাই লোকটা কেমন কত? আরে মাটির মানুষ, বড় ভাবির তো কোনো কথাই নেই। ফাঁকি দিতে যেও না কিন্তু আবার। ফাঁকি দিম কি লিখে ভাবি? বড় ভাই আর বড় ভাবি আইতে আছে, মুই তো জানি। বাট বড় ভাইয়াকে নিয়ে আমি ভাবছি না। অনেক বড় বড় কোম্পানি স্যার, এই আমি আশরাফ আমার এই হাত দিয়ে চালিয়ে এসেছি। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স তো স্যার এমনি এমনি করিনি। আমি সেটা বলছি না। জানে না আমরা গিয়ে জানাই। তাই বলে আজই? কেন আজকে কি তোমার অন্য কাজ আছে? কেন মাল টানার জন্য? হ্যাঁ আমার যাইতে কইতে আছে, এর লিগে মুই যাইতে আছি। আর কে কে যাচ্ছে রে এয়ারপোর্টে? মনে হইতেছে আর কেউ যাইবে না, মোর একলাই যাইতে হবে। শোন, ওই যা তুই মৌমিতাটাকে ডেকে দে তো একটু, আর টাকাটা একটু পরে নিস। ঠিক আছে। ইকরাম এমন রহস্যময় আচরণ করছে কেন? কি এমন হলো? আমি তো ঠিক বুঝতে পারছি না। লাবণীকে সাবধানে রাখতে হবে। শারমিন কিন্তু প্রায় লাবণীকে ফোন করে। আচ্ছা মম, তোমার কি মনে হয় তোমার আমার ভিতরে যে কনভারসেশন হয় তার সবকিছু কি লাবণী বড়ভাবে কি জানিয়ে দেয়? না, এমনটা করবে না, কারণ ইকরাম সবকিছুর সাথে জড়িত। আমাদের ভাষাতে গেলে ও নিজেই ফেসে যাবে। আমি কি লাবণীর সাথে খোলাখুলি কথা বলবো? না, তার দরকার নেই। তবে তোর শাশুড়ি যেন না জানে যে রফিককে আমরা পাঠাচ্ছি। কিন্তু ইকরামের কি হবে মম? ইকরামকে যেভাবেই হোক ঠেকাতে হবে। ইমরান যদি তৎপর না হয় তাহলে তো ঠেকানো মুশকিল। তোদের পারিবারিক বিষয়টি নিয়ে কথা বলা ভালো দেখায় না। এদিকে ইমরান মনে হয় অফিসে কোনো ঝামেলা পাকিয়েছে মম। সোনালি, ওই মেয়েটা কি এখনো আছে? আছে, বড় ভাইয়ের সাথে এখনো তার যোগাযোগ আছে। চারিদিকে এত ঝামেলা, তার মধ্যে ইকরাম যদি বিশ্বস্ত না থাকে তাহলে তো ঝামেলাটা শুধু ইকরাম আর ইমরানের মধ্যেই থেকে যাচ্ছে। সবাইকে এক হতে হবে। মনে রাখিস, এই পরিবারে শুধু শারমিন না, আরো একজনের সাথে লড়তে হবে। বড় ভাইয়া? না, তো শাশুড়ি। আর সে লড়াইটা হবে আমার সাথে। আঘাতের জ্বালাটা নিমিষেই মিটে যায়, কিন্তু অপমানের জ্বালা সারা জীবন থেকে যায়। বছরের পর বছর আমি সেই জ্বালাতেই চলছি। মম, তুমি কিন্তু আজ পর্যন্ত আমাকে বলনি এই বাড়ির সাথে তোমার দ্বন্দ্বটা কোথায়। তোরা সফল হলেই আমি ভাবি, আমি আপনাকে ডাকতে আছি।
ঠিক আছে, তুমি যাও, আসছো। এতক্ষণ নিশ্চয়ই উনি জেনে গেছেন। জানবে জানবে, এতই যখন দরদ তখন নিজে গিয়ে দিয়ে আসলেই পারে। আচ্ছা যা, গিয়ে দেখ কি বলে। থ্যাংক ইউ স্যার। স্যার সব কিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আশরাফ সাহেব একটা কথা বলি আপনাকে। এই পেমেন্টের ফাইলটা কখন আপনি আটকে রাখবেন না, কারণ পেমেন্টের ব্যাপারে আমাদের চৌধুরী গ্রুপের একটা গুডউইল রয়েছে। অবশ্যই স্যার, অবশ্যই। স্যার একটা অন্য প্রসঙ্গে কথা বলি। শুনলাম আপনার বড় ভাই নাকি আসছেন। ঠিকই শুনেছেন। এদিকে কাল আবার একটা মিটিংও রয়েছে। আচ্ছা শুনুন, আপনি যান আর সোনালিকে একটু পাঠিয়ে দিন। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার যদি কিছু দরকার হয় আপনি কিন্তু আমাকেই বলতে পারেন স্যার। কেন? আমাদের অফিসের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা স্টাফ রয়েছে। আপনার কাজ আর সোনালির কাজ এক কাজ নয়, ওকে? তা নয় স্যার, কিন্তু অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স তো স্যার এমনি এমনি করিনি। ও আচ্ছা আচ্ছা, তাই না? তাহলে যান, আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নিয়ে থাকুন আর সোনালিকে পাঠিয়ে দিন। যান। জি স্যার, আসসালামু আলাইকুম। Disgusting. সরি, ডিএমডি স্যার আপনাকে ডাকছেন। হ্যাঁ সোনালি, আসুন। আচ্ছা, আমাদের নেক্সট মিটিংটা যেন কবে? নেক্সট মিটিং আগামী পরশু সন্ধ্যায়। আচ্ছা, এটা কি পেছানোর কোনো উপায় আছে? জি স্যার, মিটিংটা পিছানো যায়, কিন্তু মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু একটু ইম্পর্টেন্ট কাজ তো রয়ে গেছে। আচ্ছা সোনালি, আপনি আমাকে একটু কাইন্ডলি বলুন তো যে দুটো ইম্পর্টেন্ট কাজের মধ্যে আমার কোনটাকে বেছে নেওয়া উচিত? স্যার, একটা কাজের কথা আমি জানি, কিন্তু আরেকটা কি কাজ সেটা তো জানি না। যদি জানতাম তারপর না হয় কম্পেয়ার করে বলতে পারতাম কোনটা ইম্পর্টেন্ট। ও সরি সরি সরি, আপনি তো জানেন না। শুনুন, আগামীকাল ভাইয়া দেশে ফিরছেন। সত্যি স্যার? তাহলে বুঝুন কাজটা কত ইম্পর্টেন্ট। তাহলে তো স্যার খুব ইজিলি বলা যাচ্ছে সেকেন্ড ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর মিটিং চাইলে যে কোনো সময় করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো আবার প্রথম অপশনটাও ইম্পর্টেন্ট, কারণ এসএ গ্রুপের সঙ্গে আমাদের প্রায় কোটি কোটি টাকার প্রজেক্ট জড়িত। স্যার একটা কথা বলবো? স্যার, আসলে কোনো কাজ তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আপনি মনে করেন। আবার অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমরা তুচ্ছ করে দেখি, তখন কিন্তু তা গুরুত্বহীনই হয়ে পড়ে। বাহ, আপনি তো বেশ চমৎকার করে কথা বলেন। ঠিক আছে, আপনি মিটিংটা তাহলে পিছিয়ে দিন। ওকে স্যার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আসুন। মা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো মেজো বৌমা, বসো। আচ্ছা মেজো বৌমা,
ধরো তোমাকে কোনো কারণে বেশ কিছুদিনের জন্য বিদেশ যেতে হলো, ফিরে এলে এয়ারপোর্টে তুমি কাকে আশা করবে? আপনজনদেরকে তো। জি, তা তো বটেই মা। তাহলে ইকবাল যদি এয়ারপোর্টে নেমে তোমাদের কাউকে না দেখে, ওর মনে কি কষ্ট হবে না? অবশ্যই মা, অবশ্যই। তাহলে রফিককে কেন পাঠাচ্ছ? তোমাদের কারো সময় নেই? না মানে মা, ইমরান যেত, কিন্তু ওর বলে আজকে একটা জরুরি মিটিং আছে, তাই। আমাকে একটা কথা বলো তো, তোমার সঙ্গে ইমরানের প্রতিদিন দেখা হয় তো বৌমা? জি জি। তাই বলো। ইমরান এত জরুরি মিটিং নিয়ে ব্যস্ত থাকে যে নিজের বড় ভাই এতদিন পর চিকিৎসা শেষ করে বিদেশ থেকে ফিরছে, তার সঙ্গে দেখা করার সময় হয় না তার। আমি কি করতে পারি মা? আপনার ছেলেই যদি। ইমরানকে একটা কথা বলে দিও বৌমা, অজুহাত কিন্তু সবসময় কাজ করে না। ঠিক আছে, তুমি যাও মেজো বৌমা। আর লাবণী, ইকরাম এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। ঠিক আছে মা, বল। এসো তোমরা। আলী ভাই ডাকছেন, একটু ভালোই হয়েছে। এই যে টাকাটা একটু দেন দেই, ঠিক আছে নাই মুই তো বুঝি না। টাকা তো ঠিক আছে, তো এত টাকা পয়সা লইয়া কই যাও তুমি? যাইতে আছি ভাই নতুন ড্রেস কিনতে, কালকে এয়ারপোর্টে যাওয়ান লাগবে তো। তুমি এয়ারপোর্টে যাইবা? আর মিয়া এয়ারপোর্টে বিদেশি লোক থাকে, হ্যাঁ গো, সামনে যদি ভালো পোশাক পরে না যায় তো কি প্র্যাকটিস থায়? আরে বোকা, পোশাকে কি পেস্টিস থাকে? তুমি যদি ওই বিদেশি মানুষের লগে দুই চারটা ইংরেজিতে কথাবার্তা কইতে না পারো, তাহলে তো পেস্টিস পুরাই পাংচার। আর মিয়া মুই কি হাগের লগে ইংরেজিতে কথা কওয়ানোর লিগে যামু? মুই তো যামু বড় ভাবির যেই জিনিসপত্র আনবে এই মালপত্র লইয়া মুই চললাম, ইংরেজিতে কথা কম কি লিগে? আমার না তোমার লগে একটু এয়ারপোর্টে যাইতে মন চাইতেছে। আর মেয়ে আমনে গেলে তো আরো ভালো হয়, মোরা বাড়িতে আগে একটু বাইরম, এরপরে ঘুরিয়া ফিরিয়া এরপর এয়ারপোর্টে যাই। আমার আবার একটু এয়ারপোর্টে যাওয়ার শখ আছে, বিমানে চড়ার শখও আসিল। মোরও তো বিমানে চড়ার অনেক শখ, কিন্তু জীবনে বিমানে চড়া হইব না। কা বিমানে চড়ান যাবো না কা? আরে আগে শুনতাম পকেট চিন্তাই হয়, এখন বিমান চিন্তাই শুরু হয়েছে। বিমান চিন্তাই? ধর্মিয়া কত মানুষই তো বিদেশ যাইতে আছে। মগো পাশের বাড়ির মালিকের ছোট পোলাও তো 2 দিন পর পরই বিমানে করিয়া বিদেশ যাইতে আছে। আর অন্য মানুষের লগে আমগো মিলে লইব, আমগো তো কপাল খারাপ। আমরা যদি বিমানে উঠি দেখবা হে বিমানটাই চিন্তাই হয়ে গেছে, নাহলে টায়ার পাংচার হইব, নাহলে চেন পরে যাব, নাহলে কিছু না কিছু একটা হইবই। তবে বিমানে না চড়ি, এয়ারপোর্টে গিয়া বিদেশিগুলোকে দুইটা কথাবার্তা কইয়া অগো দেশ বিদেশের খবর তো লইতে পারমু। হয় আমনে মোর লোকে গেলে তো ভালোই হয়, মোর তো যাওয়ানোর কোনো সমস্যা নাই, কিন্তু আমনের তো আবার অনুমতি লইতে হইবে। এটাই তো ভাবতেছি, খালাম্মারে কইলে কি আমারে যাইতে দিব? শোনেন মুই আমনের একটা ভালো বুদ্ধি দিই, আমনে প্রথমে যাইয়া বিষয়টা খুললে কইবেন, যদি যাইতে দেয় ভালো, আর যদি না যাইতে দেয় তাহলে আপনি সামে বাইরে যাইবেন, বুঝছেন? দেহি আপারে কই আগে দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে। তুমি নাকি কাজে যাইতেছিলা, যাও কাজ ছেড়ে আয়ো, পরে কথা হইব না। আচ্ছা ঠিক আছে। 1 2 5 6 8
হ্যাঁ চলুন, এসো, বসো। স্যার কি খুব ব্যস্ত? না, কেন বলো তো? না, আসলে কয়দিন ধরে দেখছি কিসের যেন দুশ্চিন্তা আপনাকে ঘিরে আছে। দুশ্চিন্তা নয়, চিন্তা। চিন্তা? আপনার আবার কিসের চিন্তা? আমার কাছে তো মনে হচ্ছে আপনার এখন অখণ্ড অবসর কাটানোর কথা। তুমি তো আমার সবই জানো সোনালি। বাহ, আপনি এখন আবার আমাকে নিয়ে ভাবেন বুঝি? তুমি তো আমাকে ভাবনায় ফেলে দাও। তোমার মাকে বলো এসে পরিবহনে করে পাঠিয়ে দিতে, দেখবে ঠিক আমাদের ঠিকানায় পৌঁছে গেছে। হ হ, এটা কিন্তু আপনি একেবারে ভালো কথা বলছেন। আমার আবার পিরিত, তোমাকে পিরিতের জ্বালাই তো আমার চাকরি যায় যায় অবস্থা। আমাকে মানে? তোমাকে মানে তোমার আর রফিকের। রফিকও তো মাকে বলতে পারে, আর তাছাড়া জানিয়েছে তো কি হয়েছে? সিদ্ধান্তটা কিন্তু আমরা একসাথে নিয়েছি, রাইট? এটা তো কেউ অস্বীকার করেনি। কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন, ভেসে গেছি কে যে